হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। লাস্ট ভিডিওতে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আজকে শুরু করছি। আজকে আমাদের টপিক হচ্ছে রিসেন্সি বায়াস। রিসেন্সি বায়াস এমন একটা ব্রেনের একটা অবস্থা যে আমরা রিসেন্ট ঘটনাকে বেশিরভাগ মনে রাখি, পাস্টের ঘটনাকে ভুলে যাই। যে কারণে রিসেন্সি বায়াসের জন্য ইনভেস্টমেন্টের জগতে অনেক ভুল ডিসিশন বিভিন্ন ইনভেস্টার, বিভিন্ন ট্রেডার নিয়ে থাকে। তো সেখান থেকে কিভাবে ওভারকাম করা যায় আর তার ব্যাড ইফেক্ট কী সেটা নিয়ে আজকে আমি ডিসকাশন করব, কিছু প্র্যাকটিক্যাল উদাহরণও দেবো। রিসেন্সি বায়াস কিছু কিছু ক্ষেত্রে, যেমন স্টক মার্কেটের ক্ষেত্রে বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। মানে মানুষ সবসময় রিসেন্ট ইভেন্টের ওপরে বেশি জোর দেয়। মানে কারেন্ট ফান্ড যেগুলো ভালো করছে সেগুলোই আমরা পিক করতে চাই, বা কারেন্ট স্টক যেগুলো বাড়ছে। অযথা কোনো মার্কেটে শেয়ারের পারফরমেন্স মানে ফান্ডামেন্টাল সেইভাবে বাড়েনি, কিন্তু স্টক প্রাইস বিরাটভাবে বাড়ছে। বা মিউচুয়াল ফান্ডে দেখা যাচ্ছে যে লাস্ট 6 মাসে খুব ভালো রিটার্ন দিয়েছে, সেই সব ফান্ডে আমাদের বেশিরভাগ ক্লায়েন্টের প্রবণতা থাকে যে এই ফান্ডে আমি ইনভেস্টমেন্ট করব। আমার অনেক ক্লায়েন্টের আমার কাছে ফোন আসে যারা আমাদের এক্সিস্টিং ইনভেস্টার, হয়তো 2 বছর হয়ে গেছে, কোনো একটা ফান্ড লাস্ট 6 মাসে সে ইনভেস্টমেন্ট করেছে, কোনো ফান্ড 2 বছর আগে ইনভেস্টমেন্ট করেছিল, আর কোনো ফান্ডে সে 5 বছর আগে ইনভেস্টমেন্ট করেছে। এবার 2 বছরের টাইম ফ্রেমে ধরুন মার্কেট সে সময় একটু হয়তো হাইয়ে ছিল, তারপর মার্কেট এখন ডাউন হয়ে একটু রিকভারি করছে। তো 2 বছরের ফান্ডটা হয়তো একটু খারাপ পারফরমেন্স করছে, মানে যে ফান্ডটার 2 বছর বয়স হয়েছে। তো সেই ফান্ডটাকে রিকোয়েস্ট করে যে এই ফান্ডটাকে চেঞ্জ করে দিন, এই ফান্ডটা পারফরমেন্স করছে না। কিন্তু ফান্ডটার যদি ভেতরে টেকনিক্যালিটি দেখা হয় তো ফান্ডটা কোনো অংশে বাকি দুটো ফান্ডের থেকে খারাপ নয়, বরং ভালো। তা সত্ত্বেও মানুষ রিসেন্ট পারফরমেন্সের ওপরে ভিত্তি করে ফান্ডের কোয়ালিটি যাচাই করতে চায় এবং অনেক ভুল করে। তো যেটা রিসেন্সি বায়াসের টপিক নিয়ে আমি আলোচনা করছি। দেখুন, স্টক মার্কেটের ক্ষেত্রে দেখুন, অ্যান ইনভেস্টার মাইট বাই এ স্টক জাস্ট বিকজ ইট হ্যাজ পারফর্মড ওয়েল রিসেন্টলি, ইগনোরিং লং টার্ম পারফরমেন্স অ্যান্ড ফান্ডামেন্টালস। যেটা সবথেকে বড় ভুল হয়, যার বাস্তব উদাহরণ হচ্ছে, আপনারা যদি দেখাই, আমি দেখুন এখানে আমি হিরো মোটর কর্পের আমি জাস্ট ফান্ডামেন্টাল যদি আমরা খুলি, এখানে হিরো মোটর কর্পের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমি গেলাম। দেখুন 2014 সালের মার্চে নেট প্রফিট ছিল 2102 কোটি টাকার, আর এখন 2025 সালের মার্চে নেট প্রফিট এসছে 4376 কোটি। মানে 2014 থেকে 2025 11 বছরে জাস্ট প্রফিট ডবল হয়েছে। তো প্রফিট শুধু ডবল হয়েছে 11 বছরে। এবার যদি আমরা চার্টে যাই, দেখুন আমি এখানে আগেই মার্ক করে রেখেছি 2014 সালের 24শে মার্চ, মানে এপ্রিল মাসে, এখানে হয়তো এপ্রিল মেতে করে রেজাল্ট এসেছিল, তারপরেই রিফ্লেকশন প্রাইসে এসছে। তো 2691 এরকম প্রাইস ছিল। তো 2691 থেকে প্রাইস ওপরে যদি আমরা দেখি, টপে যখন গেছিলো প্রায় 131%, 6276 প্রাইস চলে গেছিলো। কোন সময় না, অক্টোবরের 2024, মানে 10 বছরে প্রাইস 130% বেড়ে গেছিলো, কিন্তু প্রফিট বেড়েছিল মাত্র 100%-এরও কম। তো এখানে যে যারা পারচেস করে নিয়েছে, যখন মানে একদম রানিং স্টকে যারা পারচেস করেছে, তারা আজকে এখানে ফল ভুগছে। কেন, ওপর থেকে এখন কারেন্টলি প্রায় ডাউন হয়ে গেছিলো 44%, এখন ডাউন আছে 31%। তো এটা একটা রিসেন্সি বায়াসের বাস্তব উদাহরণ, যে প্রফিট সেইভাবে মানে হয়তো ডবল হয়েছে, কিন্তু প্রাইস বেড়ে গেছে ডবলের থেকেও বেশি, 150% প্রাইস বেড়ে গেছে। তো প্রাইস অটোমেটিক বলে যে প্রাইস ইজ দ্য স্লেভ অফ আর্নিং, যে আর্নিংয়ের সঙ্গে সঙ্গে প্রাইস কিন্তু বাড়ে। তো আর্নিংয়ের থেকে যদি প্রাইস অযথা বেশি বাড়ে, তো অটোমেটিক মার্কেট ওখানে প্রাইসকে আবার মানে নিচে নামিয়ে দেবে। তো তাই হয়েছে এরকম। তো এবার যদি আমরা দেখি আরও অন্যান্য ক্ষেত্রে, জব পারফরমেন্স রিভিউয়ের ক্ষেত্রেও রিসেন্সি বায়াসের বিরাট এফেক্ট পড়ে। মানে ম্যানেজার may rate an employee higher or lower based on their most recent performance rather than overall performance over the period. মানে ধরুন ঠিক মার্চের পরে এপ্রিলে যখন মানে পেমেন্ট স্ট্রাকচার ঠিক হয়, যে ইনক্রিমেন্ট ঠিক হয়, ঠিক কিছু কিছু এমপ্লয়ি থাকে যে যারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে ভয়ানকভাবে ভালো কাজ করে এবং কাজ করা দেখায়, অথচ দেখা যায় ওভারঅল পারফরমেন্স বছরে সেইভাবে নেই। তো যে ম্যানেজার আছে বা কোম্পানির যে টপ র্যাঙ্কিং ম্যানেজমেন্ট আছে, তাদের কাছে ভালো হওয়ার জন্য লাস্ট 2 মাসে খুব ভালো পারফরমেন্স করে দেয়। তো যদি
সেই ম্যানেজমেন্ট কোয়াইট যদি মানে এফিশিয়েন্ট না হন, তাহলে লাস্ট 2 মাসের পারফরমেন্স দেখে কোনো এমপ্লয়ির যদি স্যালারি বাড়ায়, তো তার ক্ষেত্রে এটা রিসেন্সি বায়াসের ব্যাপার চলে আসে। তো যে দেখা গেল গোটা বছরে পারফরমেন্স ভালো নয়, কিন্তু লাস্ট 2 মাসের পারফরমেন্স ভালো করলো, স্যালারি হাইক নিয়ে চলে গেল, বাকি আবার পারফরমেন্স ডাউন হয়ে গেল। তার থেকে দেখা উচিত যে এমপ্লয়ি প্রত্যেক বছর সমানভাবে কাজ করে তাকেই গুরুত্ব দেওয়া উচিত। স্পোর্টসের ক্ষেত্রেও দেখা যায় যে ফ্যান্স অ্যান্ড অ্যানালিস্ট মাইট ওভার রেট এ প্লেয়ার বেসড অন দেয়ার মোস্ট রিসেন্ট গেমস। দেখা যায় সারা টুর্নামেন্টে ফ্লপ করলো, কি সেরম খেললো না, হয়তো শুধুমাত্র ফাইনালে ভালো খেলে দিল, তার রেট বেড়ে গেল, এবং দর্শকরাও চায় যে ফাইনালে ম্যাচ জিতিয়ে দিল। তো ফাইনালে ম্যাচ জেতানো যদিও একটা এক্সপেক্টার কাজ করে, ফাইনালে ম্যাচ জেতানো মানে টেম্পারমেন্ট না থাকলে বড় প্লেয়ার ফাইনালে খেলতে পারে না, কিন্তু ওভারঅল কনসিস্টেন্সি দেখেই কিন্তু একটা প্লেয়ারের রেট হওয়া উচিত। তো এইগুলো হচ্ছে রিসেন্সি বায়াসের মেন উদাহরণ। তো এখান থেকে হাউ টু রিডিউস ইট, যদি আমরা কি করতে পারি, কিপ রেকর্ডস বলছে, যদি আপনি রেকর্ড মেনটেন করেন তাহলে রিসেন্সি বায়াস থেকে আপনি বাঁচবেন। রিলাই অন ডেটা নোটস রাদার দ্যান মেমোরি, যে ডেটার ওপরে জোর দেওয়া উচিত, মেমোরির ওপরে জোর দেওয়া উচিত নয়। টেক এ স্টেপ ব্যাক, কনসিডার দ্য বিগার পিকচার, লঙ্গার টাইম ফ্রেম, যেটা আমি বললাম যে লং টাইমে আমরা বিগার টাইম ফ্রেমে দেখা উচিত, তাহলে রিসেন্সি বায়াসের থেকে হাত থেকে আমরা রক্ষা পাবো। তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেটা আমি লাস্ট ভিডিওতে যেটা অতটা ডিসকাস করতে পারিনি টাইমের জন্য, তো সেটাই আপনাদেরকে আরেকবার বলছি। দেখুন, আমরা লাস্ট ভিডিওতে একটা আপনাদের স্লাইড দেখিয়েছিলাম, যেখানে বিভিন্ন 10টা কোম্পানি আছে, স্কিম 1, স্কিম 2 করে স্কিম 10। তো 1 নম্বর আর 2 নম্বর স্কিম জেনারেলি আমরা কি করি, রিসেন্সি বায়াসের ওপর ভিত্তি করে যে মানি কন্ট্রোল বা এই ধরনের ওয়েবসাইটে গিয়ে যে টপ 1, 2, 3 স্কিম আমি চুজ করে নিলাম। এবার সেই বছরে 2020 সালে দেখুন এখানে, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর স্কিম 2020 সালের পারফরমেন্স অনুযায়ী, যারা 1, 2, 3 2021-এ তাদের পারফরমেন্স অনুযায়ী তার সে 16 নম্বরে চলে গেছে। মানে 1 নম্বরের ফান্ড 16 নম্বরে গেছে, 2 নম্বরের ফান্ড 23 নম্বরে গেছে, 3 নম্বরের ফান্ড 5 নম্বরে গেছে। আবার 2022-এ 18 নম্বরে গেছে 1 নম্বরের ফান্ড, 2022-এ 2 নম্বর র্যাঙ্কওয়ালা ফান্ড 32 নম্বর পারফরমেন্সে চলে গেছে, 3 নম্বর র্যাঙ্ক 27 নম্বর চলে গেছে। যেটা আগের ভিডিওতে বলিনি, দেখুন 10 নম্বর স্কিম যার 25 নম্বর র্যাঙ্ক ছিল, তো 2020-তে যদি আপনি ফান্ড সিলেকশন করেন, তখন যদি পারফরমেন্স অনুযায়ী সিলেকশন করেন, তাহলে 10 নম্বর স্কিমকে আপনি হয়তো গুরুত্বই দেবেন না, কেন তার 25 নম্বর পারফরমেন্স অনুযায়ী র্যাঙ্ক। তো 25 নম্বরের ফান্ড 2021-এ 4 নম্বরে উঠে এসছে, 2022-এ 1 নম্বরে উঠে এসছে, 2023-এ 1 নম্বরে উঠে এসছে, 2024-এ 7 নম্বরে উঠে এসছে। তার মানে 25 নম্বরের স্কিমওয়ালা ফান্ডটাতে যদি কেউ ইনভেস্টমেন্ট করে, আলটিমেটলি সেই গেনার, কেন সে কনসিস্টেন্সি মেনটেন করে যাচ্ছে পরপর 1, 1, 7। আর যে 1 নম্বর দেখে ইনভেস্টমেন্ট করেছিল তার র্যাঙ্ক হয়ে গেছিল 16, 18, 21, 8। মানে বুঝতেই পারছেন যে রিসেন্সি বায়াস কীরকম কাজ করে। আমি একটা আমার ক্লায়েন্টের উদাহরণ দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। এখানে একজন কাস্টমারের এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিতে ইনভেস্টমেন্ট আছে, যেটা আমরা শুরু করেছিলাম 9/7/2014-তে 2000 টাকার এসআইপি। তো এটা আমি জাস্ট ডেটটা নিয়েছি 26/2/2016-তে। তো 2014 থেকে 2016-তে 67,000 টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, তার ভ্যালুয়েশন ছিল 60,505, মানে -15%। তো এই ফান্ড খারাপ বলে যদি কেউ বন্ধ করে দেয় 2 বছরের পারফরমেন্স দেখে, এবার কারেন্ট যদি আমরা আজকের ডেটে যাই, মানে টুডে অ্যাজ অন টুডেজ ভ্যালুয়েশনে যদি যাই, 2025-এর আজকে হচ্ছে 22 মে, কালকের ডেট অনুযায়ী, তাহলে সেই ফান্ডের পারফরমেন্স দেখুন এখানে উঠে আসছে 6,21,000 টাকা ইনভেস্টমেন্ট করে 18,75,000 টাকা, যেখানে -15% রিটার্ন দিচ্ছিল, সেখানে 21.11 মানে 21.11% সিএজিআর, মানে 6,22,000 টাকা ইনভেস্টমেন্ট করে তার রিটার্ন আসছে 18,75,000 টাকা। তাহলে রিসেন্সি বায়াসের ওপরে যদি ভিত্তি করে সেই ডেটে যদি সেই ক্লায়েন্ট ডিসিশন নিত, এসআইপিটা বন্ধ করতো, তাহলে আজকে এই রিটার্নটা মিস করে দিত। কারণ এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের 2016-17-তে একটা ব্যাড প্যাচ গেছিলো, সেই সময় পারফরমেন্স ছিল না,
কিন্তু আজকে ওভারকাম করে বেরিয়েছে। তো সেই কারণেই আমরা বারবার বলি যে আপনার অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন, জাস্ট পারফরমেন্সের ভিত্তিতে ফান্ড চুজ করবেন না। আপনার অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন, গোল ঠিক করুন, অ্যাডভাইজারকে দায়িত্ব দিন যে ফান্ড ঠিক করার। আপনি আপনার নির্দিষ্ট কাজ করুন, নিজের অ্যাক্টিভ ইনকামের ওপর জোর দিন, সেখান থেকে ইনকাম বাড়ান, সেই টাকা এসআইপি করুন এবং লং টার্মে চালান। এবং রিসেন্সি বায়াসের আরও উদাহরণ দেওয়া যায় যে রিসেন্টলি গোল্ড প্রাইস যেভাবে বাড়ছে, আমার কাছে অনেক ক্লায়েন্ট এখন ফোন করছে যে গোল্ডের ইটিএফ কিনবো, গোল্ডের মিউচুয়াল ফান্ড কিনবো। এটাও একটা রিসেন্সি বায়াসের মানে ব্যাড ইফেক্ট, যে রিসেন্টলি গোল্ড বেড়েছে বলে গোল্ডের প্রাইস না জাজ করে গোল্ডকে কেনা। মানে এখন যদি গোল্ড কেনেন তো ডেফিনেটলি গোল্ডে সামনের 1-2 বছর তো রিটার্ন আসবেই না, অন্তত ফ্ল্যাট রিটার্ন যাবে। আমি যদি গোল্ডের হিস্ট্রি দেখি, দেখুন আপনাদের আমি গোল্ড প্রাইসের আমাদের হিস্ট্রি আমি দেখছিলাম যে 2025-এ 28 এপ্রিল 94,630 টাকা 10 গ্রামের দাম, মানে 1 ভরির দাম 94,630। তো এটাই 2024-এ 64,000, 2023-এ 65,000। এই জায়গাটাতেই রিসেন্সি বায়াস তৈরি হয় যে 65,000-এর গোল্ড 94,000 টাকা। 2021-এ আর দাম ছিল 48,000 টাকা, মানে 5 বছরে গোল্ড ডবল হয়ে গেছে। তো এবারে 5 বছরের ডবল হয়েছে বলে নেক্সট 5 বছরেও যে ডবল হবে এমন কোনো মানে নেই। আপনি যদি আগের ডেটাতে যান, দেখুন এখানে আমি পরপর এখানে ডেটা আছে 2006, 2003, 2001, 1997, এরকম করে আমি ঘাঁটছিলাম ডেটা। তো 1964 সাল পর্যন্ত এখানে দিয়েছে, তো 63 টাকা রেট ছিল। তো আমি যদি একটা ক্যালকুলেটারে ফেলি এখানে, দেখুন এখানে 63 টাকা রেট ছিল 1967-তে। আমি এটা জাস্ট বড় করে আপনাকে দেখাচ্ছি, এটা ফিউচার ভ্যালু ক্যালকুলেটার আমি এক্সেলে বানিয়েছি। তো 63 টাকা রেট ছিল 2000 কত সালে দেখলাম আমরা 1964 সালে। তো 1964 সালে 63 টাকা, মানে 62 বছর পর আজকে 2025, তো 12.50% যদি CAGR বাড়ে তাহলে 93,497। এটাই যদি আমি 13% করে দিই তাহলে আপনার 1,23,000 হয়ে যাচ্ছে। তো বেশি হয়ে যাচ্ছে, তো 12.6ই করি। দেখুন 12.6 করলে 98,000, এক্স্যাক্টলি 98,000-এর কাছাকাছি এখন 10 গ্রামের দাম আছে, 97, 98, 94,000। তাহলে 12.6% রিটার্ন দিয়েছে লাস্ট 60 বছরে। যদি 100 বছরের গোল্ডের হিস্ট্রি দেখেন তাহলে গোল্ড কিন্তু অলমোস্ট 8-9% রিটার্ন দিয়েছে। ইকুইটি মার্কেট গোল্ডের থেকে অনেক বেশি রিটার্ন দেয়। তো সেইটা জাজ করা উচিত যে গোল্ড বেড়েছে বলে গোল্ডে ইনভেস্টমেন্ট করবো আর ইকুইটি ডাউন আছে বলে ইকুইটি থেকে বেরিয়ে যাব, এই জিনিসটা করা ভুল। তো এটাই আজকের আমাদের আলোচনার বিষয় ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।